আমি ভাবতাম নরকে যেতে হলে মরতে হয়, কিন্তু নরক তো এখানেই। এটাই ব্যাংকোয়াং সেন্ট্রাল প্রিজন, যেটিকে ব্যাংকক হিল্টন নামেও ডাকা হয়। এখানে সাধারণত খুব দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্তদের রাখা হয়। নারীদের জন্য যে সংস্করণটি আছে সেটিও খুব কঠিন। আন্তর্জাতিক পর্যায়ে ইতিমধ্যেই থাই কারাগারগুলোর কঠোরতার বিষয়ে অনেক আলোচনা আছে। কারণ হিসেবে বলা হয় অতিরিক্ত গাদাগাদি, রোগব্যাধি, পরিষ্কার খাবার পানির অভাব, বিরামহীন গরম, মাঝে মাঝে সহিংসতা, মৃত্যু এবং নানা সমস্যা। তবে সবচেয়ে ভয়ঙ্কর হল এই কারাগারটি। এখানে যাকে রাখা হয় সে সাধারণত ২০ থেকে ৫০ বছরের সাজা নিয়ে আসে। এই ভিডিওতে দেখানো হয় কেন ব্যাংকক হিল্টন থেকে বেঁচে বের হওয়া প্রায় অসম্ভব। প্রথমেই বলা যায় এটি একটি সর্বোচ্চ নিরাপত্তার কারাগার। এটি ১৯৩১ সালে রাজা রামা সপ্তম দ্বারা নির্মিত হয়, বিপজ্জনক দীর্ঘমেয়াদী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য। বর্তমানে এটি থাইল্যান্ডের একমাত্র কারাগার যেখানে মৃত্যুদণ্ড কার্যকর হয় লেথাল ইনজেকশন দ্বারা। ব্যাংকোয়াং সেন্ট্রাল প্রিজনের মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আলাদা ইউনিটে রাখা হয় এবং প্রায় সব কয়েদিকে অনেক সময় লোহার বেড়িতে লেগ শ্যাকেল রাখা হতো, এমনকি সেলে থাকার সময়ও। তবে ২০১৩ সালে মানবাধিকার উন্নয়নের উদ্দেশ্যে প্রায় ৫৬০ জন মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্তের শিকল খোলার একটি প্রকল্প চালু হয়। ২০১৩ সালের ১২ মে প্রধানমন্ত্রী ইংলাক সিনাবাত্রা একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কারাগারের আকার প্রায় ৭৯ একর। এর মধ্যে ৩৯ একর ভেতরের অংশ এবং প্রায় ৪০ একর বাইরের এলাকা। কারাগারটিতে ২টি দেওয়াল রয়েছে এবং প্রায় ২১টি ওয়াচ টাওয়ার। বাইরের দেওয়ালটি প্রায় ৬ মিটার উঁচু, যা মাটির নিচে আরও ১ মিটার পর্যন্ত নেমে গেছে এবং এতে উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ থাকে। দ্বিতীয় স্তরের দেওয়ালটিও একই উচ্চতার এবং এর চারপাশে কাঁটাতারের বেড়া। কারাগারের কেন্দ্রে একটি স্বতন্ত্র গার্ড টাওয়ার আছে, যেখান থেকে ভেতরের পুরো এলাকা দেখা যায়। ভেতরে রয়েছে ১৪টি আলাদা ইউনিট, প্রতিটি ২ তলা ডরমিটরি ভবন দ্বারা গঠিত। ২০১৪ সালের জুন অনুযায়ী এখানে ৩০৭ জন কর্মকর্তা কাজ করতেন। অধিকাংশই কমপক্ষে ১৫ বছরে সাজাপ্রাপ্ত এবং বাকিরা বিচারাধীন বা আপিলের অপেক্ষায়। ২০১৮ সালে কারাগারে মোট প্রায় ৬,০০০ বন্দী ছিল। থাইল্যান্ডে এখনও মৃত্যুদণ্ড বৈধ। সমস্ত মৃত্যুদণ্ড কার্যকর হয় ইউনিট ১১ নম্বরের কক্ষে, যাকে এক্সিকিউশন ইউনিট বলা হয়। অতীতে এখানে শাস্তির ধরন পরিবর্তিত হয়েছে। প্রথমে তরবারি দ্বারা মাথা কাটা হতো, তারপর ফায়ারিং স্কোয়াডে পরিবর্তন হয়, তারপর লেথাল ইনজেকশন। তথ্য অনুযায়ী ফায়ারিং স্কোয়াডে ৩১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, ৩১৬ জন পুরুষ এবং ৩ নারী। পরবর্তীতে লেথাল ইনজেকশনে ২০০৯ সাল পর্যন্ত ৬ জনের শাস্তি কার্যকর হয়েছে। এই পরিবেশে বন্দীদের মানসিক অবস্থা ভেঙে পড়া অস্বাভাবিক নয়, তাই কারাগারের ইতিহাসে কয়েকবার পালানোর চেষ্টা এবং দাঙ্গার ঘটনা ঘটে। ১৯৩২, ১৯৬১, ১৯৮৮ এবং ১৯৯৮ সালে ৪টি পালানোর চেষ্টা এবং ১৯৭৪ এবং ১৯৮৫ সালে ২টি বড় দাঙ্গা। উভয় দাঙ্গাই মূলত রয়্যাল পার্ডেন বা ক্ষমা প্রত্যাশা বিষয়ক অসন্তোষ থেকে হয়েছিল। ১৯৮৫ সালের দাঙ্গায় ৭ জন বন্দী মারা যায় এবং অনেক আহত হয়। বন্দীরা কারাগারের কিছু অংশ ধ্বংস করে এবং একটি ওয়ার্কশপ ভবনে আগুন লাগিয়ে দেয়। সবচেয়ে অদ্ভুত ছিল কারাগারের অভ্যন্তরীণ চিট সিস্টেম। এখানে খাবার পেত সে অনুযায়ী সাধারণ খাবার ছিল শুধু ভাত ও সামান্য সবজি, আর অন্য কিছু চাইলে কিনতে হতো। ধনী কয়েদিরা অন্য বন্দীদের নিজেদের জন্য কাজ করাত, সেই বিনিময়ে তাদের ভালো খাবার দিত। বিদেশি বন্দীদের অনেকেই ভাষা সমস্যা, সংকীর্ণ সেল, বিছানা না থাকা, টয়লেটের কষ্ট ইত্যাদি নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এখন আসা যাক কিছু ব্যক্তিগত গল্পে। ১. জুডিথ পেইন। ২১ বছর বয়সী ডেন্টাল নার্স জুডিথ পেইন এমন এক অপরাধে কারাগারে যান যা তিনি করেননি। যে ছেলের বাড়িতে তিনি ছিলেন সে একজন বিক্রেতার কাছ থেকে মাদক কিনেছিল। পুলিশ আসার পর দুজনকেই গ্রেপ্তার করে। হোল্ডিং সেলে তাকে অন্য বন্দীদের প্রতিরোধ করতে হয়, যারা তার গয়না ছিনিয়ে নিতে চাইছিল। তিনি বলেন তিনি কাঁপছিলেন, মায়ের কথা ভাবছিলেন। পরদিন আদালতে বিচার হয়, কিন্তু সবকিছু থাই ভাষায় হওয়ায় কিছুই বুঝতে পারেননি। তাকে অন্যান্য বন্দীদের সামনে পোশাক খুলে তল্লাশি করা হয় এবং একটি বাদামি সরং দেওয়া হয়। সেলে ঢোকার সময় ৭৪ জন বন্দী একটি সরু লোহার জড়ানো কক্ষে গাদাগাদি করেছিল। তীব্র গরম, মাছির ভনভন এবং যৌথ ল্যাট্রিনের দুর্গন্ধে তিনি প্রায় অচেতন হয়ে পড়েন।
3 সপ্তাহ পর পরিবার একজন আইনজীবী নিয়োগ করলে তারা জামিনে মুক্তি পান। 2. ফ্রন্টেপ মাংকং ২৬ বছর বয়সী রাজনৈতিক বিজ্ঞান স্নাতক ফ্রন্টেপ একটি ব্যঙ্গাত্মক নাটক মঞ্চস্থ করেছিলেন। সামরিক সরকার সেই নাটককে রাজতন্ত্র অপমাননার অভিযোগে অভিযুক্ত করে এবং তাকে 2.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি 70-80 জন নারীর সঙ্গে মেঝেতে গাদাগাদি করে ঘুমাতেন। তার জায়গা ছিল 1 ফুটের মতো। দিনে ভাত, সবজি আর শক্ত মুরগির ছোট খাবার, যা তিনি প্রায় প্রাণীর খাবারের মতো মনে করতেন। বন্দীদের সেলাই কারখানায় কাজ করতে হতো, আর কাজ ঠিকমতো না হলে শাস্তি হতো। তিনি গোপনে একটি বাইবেলের পাতা ছিঁড়ে তাতে ডায়েরি লিখতেন এবং সেগুলো বাইরে পাচার করতেন। পরে এগুলো নিয়ে তিনি বই লেখেন। মুক্তির পরও তিনি বলেন, আমি স্বাধীনতায় দ্বিধায় পড়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি ওখানেই রয়ে গেছি, আমার আত্মা সেই কারাগারের ভেতরে আটকে আছে। ব্যাংকক সেন্ট্রাল প্রিজন এখনও চলছে এবং থাইল্যান্ডের বড় মাদকচক্র ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদিও শিকল খুলে দেওয়া হয়েছে, তবুও এখানকার পরিস্থিতি পরিবর্তনে আরও অনেক পথ বাকি।